প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুনহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত ৯টা থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। ভালোবাসার মৌসুম বইছে হাওয়ায়, গোপনে কিছু কথা কানে বলে যায়। বোঝাতে পারি না তোকে চাই কতটা, বোঝাতে পারি না তোকে চাই কতটা, তোর সাথে হলো প্রেমের শুরুটা। রাত ৯টা ৩০ থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। নগরে দুজনরে অনেক দিন ধরে এক লগে দেখার একটু ইচ্ছা ছিল। আজকে গেলাইছি, খুব ভালো লাগতেছে রে, খুব ভালো লাগতেছে, মানে এত ভালো লাগতেছে, খুব টেস্ট করে দেখতে ইচ্ছা করতেছে। ভাইজান আমাকে মাফ করে দাও ভাইজান, আমরা যখন খুব ভালো আছি আমাকে মাফ করে দাও, আমরা এনতে জায়গা। যাবি যা যা। এই তখনও কি আমি ধরে রাখছি যে দেখ হাত উপরে ছাড়া, তো চলে যা যা। রাত ১১টা ৩০ সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। হৃদয় কাদামাটি, একদিন ঘুম ভাঙা শহরে, আজ যে শিশু, সময় যেন কাটে না, দক্ষিণা হাওয়া চায়ের কাপে, এরকম বহু শ্রোতাপ্রিয় গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। মনে হয় সারা বছর তো আসলে দেশে থাকা হয় না, কখনো দেশে থাকা হয়, আবার কখনো আমেরিকাতে থাকা হয়। সবকিছু মিলে এই সময়টা কেমন যাচ্ছে, কিভাবে কাটাচ্ছেন? আমি তো সব সময় মোটামুটি এনজয় করতে চেষ্টা করি। মানে সময়টা, জীবন তো একটাই, তাই না? তো কোনো কমপ্লেন নাই। মানে যদি রাস্তায় ধুলো উড়ে সেটাতেও কমপ্লেন করি না, আর ফুল বৃষ্টি হলেও কমপ্লেন করি না, ওটা তো আছেই ভালো লাগার দিক। তো জীবনটাকে একটু সহজভাবে নিলেই ভালো থাকা যায়। তা তো ভালোই আছে। হ্যাঁ, আর এই যে জীবনের গল্পগুলো, সেই জীবনের গল্পগুলোই মনে হয় ছোট ছোট করে এক একটি গানে উঠে আসে। যে গানের এত শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা আপনি, এই গানের পেছনের গল্পগুলো একটু জানবো, কিন্তু এখন একটু জানি যে এখন আসলে কাদের জন্য গান লেখা হচ্ছে বা কি ধরনের গান লিখবার প্রতি আগ্রহটা তৈরি হচ্ছে এখন। এই সবেমাত্র একটা কাজ শেষ করেছি, ওই কাজের 4টা গানের একটা ইপি গেয়েছে এলিটা করিম। আচ্ছা। তো বাইরের যে মাধ্যমগুলো আছে ওখানে চলে গেছে, ইউটিউবে 3টা গান এসছে। ইপিটার নাম হচ্ছে চিনি দেড় চামচ। আচ্ছা, তো এখন তো প্ল্যাটফর্ম অনেকটা বদলে গেছে, বা শ্রোতা দর্শকদের রুচির ক্ষেত্রে যদি বলি সেখানেও ভিন্নতা রয়েছে, নতুন অনেক শ্রোতা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে একজন গীতিকার হিসেবে কি ধরনের গান লিখেন আপনি, যে শ্রোতা দর্শকদের রুচির পছন্দ মতন নাকি নিজের পছন্দ মতন? আমি সব সময় না, এই কোনো সময় চিন্তা করিনি যে এটা এই আমার টার্গেট লিসেনার এরা, এদের জন্য লিখবো, ওইভাবে করিনি। আমি আমার মনের জন্যই গান লিখেছি। আমি উদাহরণ দিতে পারি, যেমন এই যে একটু আগেই
যেটা আমি বলছিলাম তখনও তো শুরু হয়নি, আজ যে শিশু। আজ যে শিশু যখন গানটা লিখেছে আমরা তো ভাবিও নি যে এই গানটা মানুষে নিবে। একটা বক্তব্যধর্মী গান, বাচ্চাদের গান, সেই সময় 90s-এ, এটা তো 93-তে ক্যাসেট রিলিজ হয়েছে আর তারও আগে লেখা। তো সেই সময় যে গানগুলো পপুলার হতো সব প্রেমের গান, আরও বিশেষ করে বললে বিরহের গান, বিচ্ছেদের গান। হ্যাঁ, লোক ওগুলা পছন্দ করত। সেই জায়গায় আমরা আজ যে শিশুর মতো গান আমরা ধরে নিয়েছি যে এটা কিছু লোক শুনবে, বাকিরা শুনবে না। ওটা নিয়ে আমরা চিন্তাও করিনি। আমি লিখলাম, পিলু খান সুর করলো, এবং দেখা গেল যে এই গানটা সেই 93 থেকে আজকে এতদিন 33 বছর, 32-33 বছর বয়স, এখনও সমান তালে চলছে। বিভিন্ন স্কুলে গাওয়া হচ্ছে, ইভেন যেগুলা আমরা অটিস্টিক স্কুলগুলোতে রেগুলার গাওয়া হচ্ছে। আমি গেছিও অনেক জায়গায়। তো এটা একটা অদ্ভুত অনুভূতি যে না, যে গানটা নিয়ে আমরা চিন্তা করিনি সেই গানটাও এসছে। ভালো গান মানুষ নেয় এক সময় না এক সময়। দেখেন, তারপর একদিন ঘুম ভাঙা শহরে, বাচ্চুর, এলআরবির প্রথম গান, প্রেমের গান না কিন্তু, বিরহের গান না। মানে ওইটা টার্গেট ছিল না আমাদের। আমরা বলতে চেয়েছি কোনো কথা, যে একদিন ঘুম ভাঙা শহরে একটি কিশোর ছেলে স্বপ্ন দেখে, তার স্বপ্নটা কি এটা বলতে চেয়েছি। হ্যাঁ, ওই স্বপ্নটাও তো মানুষ নিয়েছে। এবং এলআরবির প্রথম গান, বাচ্চুর নিজ কণ্ঠের প্রথম সুপার ডুপার হিট গান এটা, ওটা তার আবার সোলসে গিয়েছিল। সে শেষ গান করে ওই গানটা নিয়ে সে এলআরবিতে গিয়েছিল, এলআরবি শুরু করেছিল। মানুষ তো নিয়েছে। আবার এই হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে। হ্যাঁ, এখানে প্রেম আছে কিন্তু সরাসরি ওইভাবে নেই। কিন্তু এইখানে ওই যে বিরহটা, প্রকাশটা আসলে ভিন্নভাবে, যে মানে হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, যে কেউ যদি আঘাত দেয় তাহলে ওটা ভেঙে যাবে, মানে বিরহে কাতর হওয়ার ব্যাপার নাই। হ্যাঁ, অন্যভাবে আমরা এনেছি, কিন্তু এটাও নিয়েছে। এটা তো ওদের সুপার হিট গান, অনেক বড় হিট গান। তারপর প্রেমের গানও লিখেছি আমি, যেমন সময় যেন কাটে না, বড় একা একা লাগে। হ্যাঁ, সামিনা চৌধুরী, ওটাও নিয়েছে। তো একসময় বলা হতো যে দূর, আপনি শুধু বক্তব্যধর্মী গান লিখছেন, এটা লিখছেন, একটু প্রেমের গানটা লেখেন। প্রেমটা হয়তো এসেছে গানে, কিন্তু সেটা অন্যভাবে। হ্যাঁ, সময় যেন কাটে না, ওটা একটা বিরহের গানে, কিন্তু ওটাও দেখলাম মানুষ নিল। তো আসলে গান, ইভেন আমি যদি সলিল চৌধুরীর দিকে যাই, তাহলে দেখা যাবে যে উনার বেশিরভাগ বক্তব্যধর্মী গানই তো হিট করছে, পুরোটাই। আমার প্রতিবাদের ভাষা থেকে শুরু করে ও আলোর পথযাত্রী, আবার প্রেমের গানও ওনার প্রচুর গান হিট করছে, যেগুলো লতা গিয়েছে অনেকগুলার। তো এরকম হয়। ইভেন এই মোহিনী চৌধুরীর লেখা, এই যে আমাদের কৃষ্ণচন্দ্রদের ওই মুক্তির ও মন্দির ও সোপানতলে, এখনো লোকে গায়। হ্যাঁ, মোহিনী চৌধুরীর অনেক সুন্দর সুন্দর গান আছে, প্রেমের গানও আছে। শ্রোতারা আসলে সেই ধরনের গানগুলোকেই নিবে যে ধরনের গানগুলোর সাথে তারা নিজেরা যোগাযোগ স্থাপন করতে পারবে। আপনি একজন গীতিকার হিসেবে আপনার আইডলকে, বা আপনি কাকে আদর্শ মানেন, কাদের গান শুনে থাকেন, কাদের গানগুলো দেখে মনে হয় আছে এই ধরনের গান লিখতে পারলে মনে হয় আমি সার্থক? আমি তো এই গানের গীতিকা কবির বাইরেও তো আমি লেখালেখি করি। ওই পথপথিতে লিখি, আমার বইও আছে 3টা। এবং এখন যে বইটা আমি লিখছি, গ্রামোফোন থেকে ক্যাসেট, 100 বর্ষের বাংলা গান। আচ্ছা, গ্রামোফোন আপনারা তো দেখেননি, এই প্রথম দিকে যেটাতে গান বাজতো, এত রেকর্ড বাজতো, গ্রামোফোন এইভাবে হ্যান্ডেল দিয়ে করতো, ওই জায়গায় রেকর্ড বাজতো। ওই রেকর্ডের চলনটা হয়েছিল এখানে, আমাদের এখানেও এই 1900 সালের দিকে আর কি। 1900 সাল বলবো না, 1892 সালের দিকে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর রেকর্ড করেছিলেন উনার কণ্ঠে। স্যার জগদীশ চন্দ্র বসু রেকর্ড করেছিলেন গানটা, উনার কণ্ঠে একটা আবৃত্তি মনে হয় সম্ভবত, বাগবাগান। তখন থেকে আস্তে আস্তে এক সময় রেডিও আসলো, টেলিভিশন আসলো, অনেক কিছু আসার পর ক্যাসেট আসলো, ক্যাসেটের পর সিডি আসলো। ক্যাসেটে এসে আমি থেমে গেছি। এর দূর পর্যন্ত না, অনেকের অনেক গান দেখার আমার সুযোগ হচ্ছে গবেষণা করতে গিয়ে, এবং অনেক গান তো আমার শোনাও আছে। তবে আমি যদি বলি একেবারে নির্দ্বিধায় যদি সত্য কথা বলি যে কার গান সবচেয়ে ভালো লাগে, সেটা বলতে গেলে আমার দুজনের নাম নিতে হবে। হ্যাঁ, একজন হচ্ছে শচীন দেববর্মন, আর একজন হচ্ছে সলিল চৌধুরী। এর মাঝখানে পরে আরও অনেকেই আছে, রাহুল দেববর্মন আছে। আমাদের দেশের যেমন আলম খান থেকে শুরু করে, আমাদের আলাউদ্দিন আলী থেকে শুরু করে, আমাদের লাখি ভাই থেকে শুরু করে নকিব, পিলু খান, প্রিন্স, এদের সবারই অনেকেরই গানই ভাল লাগে। সুরকারদের গান, সুরকারের কথা বলছি। আর গায়ক হিসেবে ধরেন, গায়ক হিসেবে আমাদের দেশে যেহেতু গানটা একটু পরে শুরু হয়েছে, আধুনিক গানের যাত্রাটা, বাংলাদেশের সবাক চলচ্চিত্র যেটা প্রথম মুখোমুখো 1956-এ হয়, তখন বেশিরভাগ গান তো সিনেমার মধ্যেই
আসতো এবং সিনেমার গানগুলোই পপুলার হতো। সেই সাথে কলকাতায় শুরু হয়েছিল পূজার গান। আচ্ছা, এই পুজোর গান আর সিনেমার গান আমাদের দেশে পরে শুরু হলো ঈদের গান, হ্যাঁ, একই ধারায়। তো আমাদের সিনেমার গান যখন শুরু হয় প্রথম দিকে, সেই জায়গায় রবীন ঘোষের কথা বলতে ভুলে গেছিলাম, যে রবীন ঘোষ অসাধারণ কাজ করেছিল। রবীন ঘোষের প্রথম দুটো গান খুব পপুলার গান হয়, মানে রবীন ঘোষ আমার খুব প্রিয় একজন সুরকার। ওনার গানটা ছিল তোমারে লেগেছে এত যে ভালো, রাজধানীর বুকের গান, চাঁদ বুঝি তাই জানে। আচ্ছা, দ্বিতীয় গানটা তো সুপার ডুপার হিট ছিল, যেটা তোমার লেগেছে এত যে ভালো গেয়েছিল তালাত মাহমুদ, ইন্ডিয়ার প্রখ্যাত শিল্পী। আর দ্বিতীয় গানটা ফেরদৌসী রহমান গেয়েছিলেন, ওটা ছিল ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি, আমি রূপনগরে রাজকন্যা রূপে জাদু এনেছি। এরপরে সত্য শাহ, খানাতা, এরা প্রচুর ভালো ভালো গান করেছে ওই সময়টাতে প্রথম দিকে। আপনার আসলে কিভাবে গান লিখবার জন্য আগ্রহটা তৈরি হলো, বা প্রথম গান লেখাটা কিভাবে আসলো, কিভাবে? আচ্ছা, আমাদের একটা সংগঠন ছিল চট্টগ্রামে, সৈকতচারী নাম, হ্যাঁ, ওটা গান অন্যান্য কাজ করলেও গানের ব্যাপারটা একটু বেশি করতো। তো ওই সংগঠনে এই সোলসের যারা ছিল, মেম্বার ছিল, তারা সবাই ওই সংগঠনে ছিল, নকিব, তপন, পিলু খান, এরা সবাই। ওখানে 7 জন মেয়ে আর 7 জন ছেলে মিলে কাজ করতো। তো ওই প্রতিষ্ঠান থেকে আমরা একসময় ভাবলাম যে আমরা নিজেরাই গান লিখবো, গান শুরু করব। আচ্ছা, তখন থেকে ওই গান লেখা শুরু আর কি। আচ্ছা, ওই খানাতার ওই গানটার কথা মনে পড়ছে, এই কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, চিন্তা করেন কি অসাধারণ গান। সেই গান এখনো নতুন শিল্পীদের মুখে মুখে এখনো পপুলার গান। কত চমৎকার চমৎকার গান করেছে আমাদের আগের প্রজন্মের শিল্পী গীতিকার। গান লিখবার আগে কি আপনি নিজে এমনি লেখালেখির সাথে? আমি লেখালেখির সাথে জড়িত ছিলাম। আমি কলেজ ইউনিভার্সিটিতে ডিবেট করতাম, বিতর্ক করতাম, এইসবই করে সাথে জড়িত ছিলাম। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম সব সময়। আর আমাদের চট্টগ্রাম আমাদের একটা গ্রুপই ছিল, এই সব আমরা করে বেড়াতাম আর কি। আচ্ছা, বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস, অনেক বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস। তো ওখান থেকে প্রথম দিকে তো একেবারে ছোটবেলায় স্কুলে থাকতে আমি ওই যে বেতারও বিভিন্ন কথিকা পড়া, ওখানে বাচ্চাদের অনুষ্ঠান এগুলোতে জয়েন করতাম। আর গান লেখাটাও হয়েছে সৈকতচারীতে আসার পর। হ্যাঁ, প্রথম গান নকিব খান শুরু করেছে আমার লেখার, তারপর তো আস্তে আস্তে অনেকেই। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে চিটাগংয়ের একটা দলই ছিল যারা আসলে সাংস্কৃতিক বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, তো এইভাবে কি আসলে আড্ডাবাজি করতে করতেই গান লিখবার একেবারে আড্ডাবাজি করতে, মানে সিরিয়াস হয়ে ওঠা যে আস্তে আস্তে আমরা এই আমাদের গান লিখলাম, তখন আমাদেরকে তো তেমন একটা কেউ পাত্তাও দিত না যে আচ্ছা এটা করছে। তারপর তখন যখন ব্যান্ড হলো, ব্যান্ডের জন্য যখন লিখছি, তখন তো ব্যান্ডগুলোকে সবাই ভাবতো যে একেবারেই মানে কোনো কাজেরই না আর কি, এরকম একটা সবারই ওই সময়টা সবাই একটা দৃষ্টিভঙ্গি ছিল যে এরা সব আমাদের উচ্ছন্নে যাওয়া মানুষ একেবারে, হ্যাঁ, এরা কিছুই। তো তখন ওই সময় আমি চিন্তা করছি যে না, গানগুলোকে একটু অন্যভাবে আমরা করি, যে জন্য এই গানগুলো অন্যরকম দেখছেন আপনারা, যে কথাবার্তা, বক্তব্য, মেসেজ যাতে একটা থাকে। তো ওটা করতে গিয়ে ওই সোলসের সেকেন্ড থার্ড ক্যাসেটগুলোতে, যেমন আমি বলি যে সোলসের সেকেন্ড ক্যাসেটে লিখলাম, মুক্ত মানিক পাবার আশায় আমরা দিচ্ছি পারি, পদ্মা মেঘনা কর্ণফুলী শঙ্খ ধলেশ্বরী, বা এরকম তুমি আমি নয় আর চলো গাই গান, ওই দেখো গাইছে পল রবসন, দেখো দুঃখী জনতা এগিয়ে চলে তাদের এই গান করে বব মারলে। হ্যাঁ, তারপর এই যে রেনেসাঁ, তৃতীয় বিশ্ব এমন এক বিস্ময়, বানায় না অস্ত্র তবুও সশস্ত্র, ওরা মরণ খেলায় বড় অভ্যস্ত, ওরা শুধু যুদ্ধ করে যায়, বৃহৎ শক্তি অস্ত্র বেচে যুদ্ধ থামাতে চায়। এই ধরনের প্রচুর গান আমরা তখন করেছি, যে না, আমরা ভালো গানও করতে পারি, অন্যান্য ধরনের গানও করতে পারি, এই দৃষ্টিভঙ্গি থেকে আর কি। যখন গান লিখছিলেন, এই যে যেরকম বলছিলেন যে আপনি সোলসের কথা কিংবা রেনেসাঁসের কথা, তারপরে এলআরবির কথা, এত বিখ্যাত বিখ্যাত গান যখন আপনি লিখছিলেন, তখন সেই সময়টা থেকে মনে হচ্ছিল যে এই গানগুলো শ্রোতা দর্শকরা গ্রহণ করবে, মানে তখন তো শ্রোতাই মূলত ছিল, শ্রোতারা এত চমৎকারভাবে গ্রহণ করবে না, ওটা তখন ভাবিনি ওইভাবে। যেমন বললাম না যে এই যে ঠিক আছে, একদিন ঘুম ভাঙা শহরে তবু বুঝতে পারি যে একটা কিশোরদের সাথে রিলেট করছে, এই স্বপ্নটা হয়তো কিশোরকে আপ্লুত করবে। এখন আজ যে শিশু তো বাচ্চাদের গান, হ্যাঁ, কিন্তু ওটা যখন টেলিভিশনে ওই যে কলিম শরাফির নেতৃত্বে সবাই গেল, সব ব্যান্ডগুলো গাইলো, তখনকার প্রখ্যাত ব্যান্ডগুলা, ফিডব্যাক, রেনেসাঁ, সোলস, মাইলস, সাথে রাজওয়ানা চৌধুরীর বন্যা, সুবীর নন্দী,
তারপর ওটা সারা দেশে যেভাবে ওটা চলে গেল, ওটা কিন্তু চিন্তা করিনি। আর যে শিশুর কথা চিন্তা করিনি, হৃদয় কাদামাটি হয়তো ওটা কম্পোজিশন খুব ভালো, সুরও খুব ভালো করেছে নকিব খান। আবার সময় যেন কাটে না, এটাও যে যাবে এটাও তো চিন্তা করিনি। আসলে চিন্তা করা যায় না, নিজের ভাবনাটা যেভাবে প্রকাশ করা যায় সেই প্রকাশ করবার খালি একটা গানে চিন্তা করছিলাম যে এটা হিট করবে, যাবে। ওটা হচ্ছে নাসিম আলীর গান। আচ্ছা, হ্যাঁ, নাসিম আলীর প্রথম, নাসিম আলী খান তার প্রথম অ্যালবাম যখন করছে, তো আমরা এটা এলিফ্যান্ট রোডে একটা আড্ডা যাবে একটা হোটেলে। তো নাসিম আলী এসে বলে যে জঙ্গি ভাই আমার অ্যালবামের জন্য আর একটা গান দিতে হবে। তখন আমি ওকে 4টা গান দিয়েছি। আমি তোমাকে 4টা গান আমি দিয়েছি, আমি আর পারবো না, তুমি নতুন নতুন গীতিকারদের থেকে নাও। বলছে না, আপনি আমাকে এমন একটা গান দেন যেটা শুনলে মানুষে মনে রাখবে এবং ওটা হিট করবে। আপনি সব আমাকে দামি দামি গান দিচ্ছেন, না এবার একটু ইয়ে দেন। আমি তো লিখি না, ওই না একটু লেখে না, এমন একটা গান দেবেন যাতে সব। তারপর ওকে নিয়ে আমি বসছি, বসে হিট করানোর জন্য, হ্যাঁ এখন হিট করানোর জন্য গান লিখছি। শুনো, বাচ্চু সুর করছিল ওর গানগুলার, মানে বেশিরভাগ ওরও সুর ছিল ওর অ্যালবামের। তো এই গানটা যেটার কথা বলছি এটা সুর করছে আইয়ুব বাচ্চু। তো লেখলাম যতীন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলে, আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অনুরাগ কিছু ভালোবাসা ছিল। এই হ্যাঁ, তো প্রাপ্ত অন্তর আছে, এটা মুখরা। আমি বললাম এটা তুমি নিয়ে যাও, বাচ্চুকে সুর করতে বলো, এই গান সবাই নিয়ে নেবে, তুমি দেখবা যে তুমি হিট করে গেছো। আসলে নিয়েছে সবাই। হ্যাঁ, তো এখন এটাতে কেন বুঝলাম, আমি জানি যে আমি যতীন স্যারের ক্লাসে দিয়েছি, ছেলেপেলেরা ক্লাস এগুলো জানে। হ্যাঁ, ছেলেমেয়েরা ক্লাসে গেলে একটু এদিক ওদিক তাকায়, তো ওদের এটা ভালো লাগবে। তো ওই ইয়ে থেকে বললাম যে হ্যাঁ তোমার এটা যাবে, কিন্তু সবাই আমাকে বলবে যে আমি এটা কি ধরনের গান লিখলাম। মানে আমার আগের গানগুলোর সাথে মিলে না। গান যে খারাপ তা না, মানে আমি যে ধরনের গান লিখি ওই ধরনের হয় না, কিন্তু ও গানটা ওর হচ্ছে সবচেয়ে হিট গান। ও যেখানেই যায় ওখানে ওকে গাইতে হয়, ইভেন সোলসের অনুষ্ঠানেও গেলেও গান করতে হয় ওর। আচ্ছা, এই যে এতগুলো বছর ধরে আপনার নিজের গান লেখা, কখনো নিজের গান গাইবার প্রতি আগ্রহটা তৈরি হয়নি? যেহেতু ব্যান্ড দলের সাথে তো আপনার একটা সংযোগ ছিল। আমরা তো গুনগুন করে ওইভাবে তো আর গাওয়া হয়নি। আর এটা আসলে গায়কিটা মানে এটা হয় কণ্ঠটা আল্লাহ দেয়। হ্যাঁ, এটা দেয় আল্লাহ। আমি আর একটা কথা বলি যে গান হিট করার জন্য সব জায়গায় আজকাল বলি, আমি এটা আগে বলতাম না, যেটা দরকার সেটা হচ্ছে আধুনিক গানকে আধুনিক হতে হবে। সব আধুনিক গান আধুনিক হয় না, লেখার দিকেও, আচ্ছা সুরের দিকেও সব আধুনিক গান আধুনিক হয় না। হ্যাঁ, যদি 30 বছর যদি একটা গান বেঁচে থাকতে হয় তাকে আধুনিক গান হতে হবে। হ্যাঁ, আর গায়কিটাও আধুনিক হতে হবে। এখন বলতে পারেন যে গায়কিটা কীভাবে আধুনিক হবে, এটা আধুনিক কণ্ঠটা আল্লাহ দেয়। কণ্ঠটা আধুনিক যেটা, এটা আপনার আমার কিছু করার নেই, এটা ওপরওয়ালা দেয়। কিন্তু আপনি যখন থ্রো করছেন গানটা, গাইছেন, তখন ওই গাওয়ার মধ্যে উচ্চারণের মধ্যে ওই আধুনিকতাটা ধরে রাখতে হবে। তখন যদি ওই গানটা দেখবেন যে বেশিরভাগ সময় ওই গানটা মানুষে শুনলেই পছন্দ করছে, শুনলেই পছন্দ করছে, রিলেট করে, শুনলে ভালো লাগার একটা ব্যাপার থাকে। এই চেষ্টাটা আমরা করতাম যে গানটাকে আমি আধুনিক লিখি, আমার গানটার সাথে যেন আর 5 জনের গানের সাথে মিল না থাকে লেখাটা। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই 4-5টা গান আপনি যেগুলো কথা বলছেন খুব বেশি মিল পাবেন না। ইভেন এখন যেটা এলিটাকে দিয়েছিলাম, যে একটা গানের ওর একটা গানের লাইনটা বলি, চায়ের কাপ টেবিলে রেখে বললাম ক চামচ চিনি, মানে প্রশ্ন করছি। আচ্ছা, হ্যাঁ, সেই আগের মতো হেসে বললে 1.5 চামচ আদর্শ মানি, 1 নয় 2 নয় 1.5, সমস্যা কি বলতো, হয় যদি একটু হেরফের। বাহ, চমৎকার। হ্যাঁ, আচ্ছা, এখন তো আমরা অনেককে দেখি যে কেউ হচ্ছে গান লিরিকটা লিখবার পরে সুরটা দিচ্ছেন, আবার অনেকে সুরের উপরে লিরিকটা দিচ্ছেন। আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করা হয়? দুটোই। এই যে এই এলিটার 4টা গান বললাম না, 4টা গানের মধ্যে 2টো গানই ছিল ইয়ের ওপর, সুরের ওপর। আর 2টা গান, একটা গান পুরাতন গান, ওটা নিয়েছে, এই ওটাকে কাভার সং, আমরা কাভার সং বলবো না কারণ আমরা সুরকার গীতিকার দুজনই দিয়েছি। একটা পুরাতন গান ছিল, ওটা নিয়েছে সে। 3টা গান হওয়ার পর সে বললো যে জঙ্গি ভাই আর একটা গান দেন, যেটা তাহলে একটা ইপি হয়ে যায়। আচ্ছা, তো আমরা আচ্ছা দিব। তো বললো ওই 3টা গানের চেয়ে একটু অন্যরকম। তো অন্যরকম ভাবতে গিয়ে আমি আচ্ছা, তখনই আমার টেবিলে আমার
ঘরে যারা কাজ করে চায়ের কাপটা রাখছে, হ্যাঁ। তারপর আমাকে এমনি জিজ্ঞেস করছে কি চিনি কি আমি দিয়ে দিব নাকি আপনি নিয়ে নেবেন। আচ্ছা আমি নিব। তখনই মাথায় আসলো আচ্ছা চায়ের কাপ টেবিলে রেখে বললাম কচা চিনি। এখন তো অনেককে আমরা দেখি যে যিনি গান গাইছেন তিনি গানটি শুরু করছেন, গানটি লিখছেন, কম্পোজ করছেন, তো সব কিছু হয়তো একাই করতে হচ্ছে, হয়তো সেক্ষেত্রে বাজেটেরও একটা ইস্যু থাকে। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা কি আসলে সেই মানসম্মত জায়গাটা ঠিক রাখা যায়? আমার মনে হয় যে একা একা তো করাই যায়। এখন ধরেন একা একা করলে যে খারাপ হবে তা না, তবে টিম ওয়ার্ক তো সবসময় একটু ভালো না। আপনি যখন টিম ওয়ার্ক করবেন, ধরেন আমি বারবার এই প্রসঙ্গটা বলছি কারণ এটা তো কয়েকদিন আগেই তো করলাম। আমি পিলু খান সে করে রেনেসাঁ ড্রামার এবং সুরকার গায়কও, এলিটা সেও ব্যান্ড করা তার ব্যাকগ্রাউন্ড ব্যান্ড আছে। এটার প্রকাশক যে জয় শাহরিয়ার সেও ব্যান্ড করে, আমিও ব্যান্ডের জন্য লিখি। আমরা যখন চারজন একসাথে বসছি তখন আমরা মনে হচ্ছে যে আমরা একেবারেই আমাদের আগে যখন গান করতাম টিমের সাথে বসে একসাথে গান করতাম ওরকম একটা জায়গায় গেছে। মানে মনোভাবটা একই রকম থাকে। হ্যাঁ, মনোভাবটা একরকম থাকে কিন্তু সাজেশন তো অনেক নতুন থাকে, অনেক রকম। হ্যাঁ, অনেক রকম। যে জয় হয়তো এক ধরনের বলছে, এলিটা এক ধরনের বলছে, পিলু খান এক ধরনের বলছে, আমি এক ধরনের বলছি, তারপর যেটা ভালো হচ্ছে আমরা সেটা করছি। ওই জায়গায় ওই জিনিসটা তো একটু অন্যরকম হবেই। তার মানে যারা এককভাবে করে তারা নিশ্চয়ই অনেক ব্রিলিয়ান্ট, তারাও তো ভালো করে। সবকিছু মিলিয়ে আসলে আমরা চাই যে আমাদের গানের জগৎটা দিন দিন আরো অনেক বেশি সুন্দর হোক, তাই না? এটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা। তো সেই জায়গাটা আসলে টিকিয়ে রাখবার জন্য কিছু কি করণীয় আছে? কি মনে হয় এখন যে অভাবটা, সেই জায়গাতে আমরা কিভাবে ওই অস্থিরতাটা কাটিয়ে উঠতে পারি? অস্থিরতা আছে। এখন যে গান ভালো হচ্ছে না তা না, কিন্তু অনেক গান ভালো হয়, কিন্তু এত গানের ভিড়ে না আপনি বুঝতে পারেন না যে গানটা কোন দিকে চলে গেল। আমরা তো জানতেই পারি না কে কি গান বের করছে, একমাত্র সিনেমার গান ছাড়া। হ্যাঁ, সিনেমার নায়ক নায়িকা থাকলে ওই গানগুলো অনেকেই শুনছে। ওখানেও যে ইদানিং কিছু ভালো ভালো গানও হয়েছে আমাদের, গত 2-3 বছর দেখলাম মোটামুটি গান ভালো হয়েছে, খারাপ না। কিন্তু বাকি গানগুলো তো আপনি জানতেই পাচ্ছেন না যে এটা রিলিজ হলো আজকে। এখন তো সবাই তো প্রডিউসার, আপনিও ইচ্ছা করলে ইউটিউবে দিতে পারেন আপনার গানটা। তো জানার একটা অভাব আছে যে ভালো গানগুলো হারিয়ে যাচ্ছে, শুনছে না লোকে বা শোনার সুযোগ নাই। তবে আমি যে একটু আগে বললাম না আধুনিক গানকে আধুনিক হতে হবে, এভাবে যদি কেউ যদি করে যায় আজকে না শুনলেও 3 বছর পর বা 10 বছর পর তার গানটা শুনবে লোকে। অবশ্যই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা দেখছেন সবাই ভালো থাকবেন। আগে থেকে ঈদ মোবারক আপনাকেও, অগ্রিম ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।